আমি একটু জানতে চাইবো যে শহীদ ওসমান হাদি যেভাবে বাংলাদেশ পন্থার জন্য কাজ করতেন বা আমাদের তরুণ প্রজন্মের মাঝে বাংলাদেশ পন্থাকে জাগ্রত করবার জন্যে, হ্যাঁ, দেশপ্রেমিক হওয়ার জন্যে, অথবা আমি যদি বলি যে আধিপত্যবাদ বিরোধী যে একটা মনোভাব তিনি জাগিয়ে তুলতে পেরেছিলেন, ওসমান হাদির শাহাদাতের পরবর্তী যে ইনকিলাব মঞ্চ, তারা কি হাদির যে কাজের ধারাবাহিকতা সেটা কি কন্টিনিউ করতে পারছে? প্রথমত একটু বলি, সেটা হচ্ছে মানুষ তো আমাদেরকে রাজপথে দেখতেই বেশি পছন্দ করে এবং হুম, আমরাও রাজপথে থাকতেই বেশি পছন্দ করি। হ্যাঁ, মানে আমাদের কাছে ওই বেডরুমের বিছানা এখন আর খুব একটা আরামদায়ক না আরকি। হুম, যেমন আমি আমার ১ম ইফতারটা তো সবাই পরিবারের সাথে করে। জি। আমি আমার ১ম ইফতারটা করছি ইনকিলাব কালচারাল সেন্টার এবং ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের সাথে। ওটাই আপনার পরিবার এখন। এক্সাক্টলি। হুম, তো আমি এইটাই মনে করি যে শহীদ ওসমান হাদির যে সিলসিলা, হুম, এটা যদি আমরা এখন যারা দায়িত্বে আছি, তারা যদি কোনোভাবে ব্যর্থও হই, শহীদ ওসমান হাদি কোনোদিন ব্যর্থ হবে না। কারণ তিনি ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টারের মাধ্যমে যে বার্তাগুলো দেওয়ার ছিল, হুম। সেই বার্তাগুলো তিনি অলরেডি দিয়ে দিয়েছেন। এখন যে কোনো মানুষ চাইলেই এই পথকে অনুকরণ করে ইনসাফের এই লড়াইটাকে সামনে সে এগিয়ে নিয়ে যেতে পারে। এর জন্য তার ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টার। আপনার প্রতিদিনের নামাজ কি শতভাগ শুদ্ধ হচ্ছে? নামাজের সকল ভুল আর লজ্জায় না বলতে পারা প্রশ্নগুলোর সমাধান নিয়ে ইনোভা ইনস্টিটিউট নিয়ে এসেছে ১০ ঘন্টার সালাত রিভাইভাল কোর্স। যে ইবাদতের উপর আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে তার শুদ্ধতার কোনো মূল্য হয় না। পুরো কোর্সটি এই রমাদানে পাচ্ছেন এক বেলার সাধারণ নাস্তার চেয়েও কম খরচে। এনরোল করতে এখনই ভিজিট করুন www.innovainst.com অথবা কিউআর কোড স্ক্যান করুন। তার জন্য কখনোই বাধা না এবং সবসময় তাকে সহযোগিতা করবে। তো আপনি যেটা বলতেছিলেন যে আমরা সেভাবে পারতেছি কিনা, আসলে আমরা পারতেছি না। বেশ কিছু কারণ আছে। কি কারণ? প্রথমত যেটা সেটা হচ্ছে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত মানে যতটুকু মানে একটা ব্যাপার আছে না, সরকার দল বিরোধী দল সরকার দলকে কোণঠাসা করে রাখে বা সরকার দল বিরোধী দলকে কোণঠাসা করে রাখে। হ্যাঁ। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, রাষ্ট্র ইনকিলাব মঞ্চকে কোণঠাসা করবার একটা দায়িত্ব গ্রহণ করেছে। এটা কোন রাষ্ট্র? ইন্টারিম নাকি বর্তমান যে এটা হচ্ছে রাষ্ট্র দেখেন, চলছে? ইন্টেরিম বা বর্তমান রাষ্ট্র বলতে কিছু নাই। মানে এই রাষ্ট্রে এমন একটা সিস্টেম চালু আছে, যে সিস্টেমের বাইরে ইন্টেরিমও না, যার সিস্টেমের বাইরে বর্তমান যারা ক্ষমতায় আছে তারাও না। তারা যেইভাবে চায় এই রাষ্ট্র সেইভাবেই চলে। আচ্ছা। এইটারে আমরা অনেকে বলি ডিপ স্টেট, অনেকে অনেক নামকরণ করি বা যাই বলি না কেন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের মতো করে কাজ করতে পারতেছি না, যেগুলো আমাদের করা দরকার। ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হইলেন, আচ্ছা, আমাকে একটা পয়েন্ট বলেন তো যে, যেই কাজটা আপনি করতে চাচ্ছেন কিন্তু সিস্টেম অথবা ডিপ স্টেটের কারণে আপনি সেই কাজটি করতে পারছেন না। এমন একটি কাজের কথা বলেন তো? আচ্ছা প্রথমত ধরেন শহীদ ওসমান হাদি হত্যার পরে শাহবাগে যখন আমরা আন্দোলন শুরু করলাম, বিচার শাহবাগে আমরা বিচার বিচারের দাবিতে। দাবিতে আন্দোলন যখন শুরু করলাম, হুম, তখন আমরা অবস্থান গ্রহণ করেছিলাম আর কি। তো আমাদের কাছে আইসা বলা হইল এজেন্সির পক্ষ থেকে যে আপনাদের এখানে বোম ব্লাস্ট হওয়ার একটা আশঙ্কা রয়েছে। আচ্ছা। তো এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে, যদি কোনো কারণে হুম, এখানে বোম ব্লাস্ট হয়, তখন সে কি করবে? সে বলবে যে আমরা জানাইছিলাম, হ্যাঁ, ওরা এটাতে ভ্রুক্ষেপ করে নাই। আচ্ছা, মানে দায়মুক্তি নেওয়ার চেষ্টা করবে। এক্স্যাক্টলি, দায় মুক্তি নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, হ্যাঁ, তো যার কারণে আমার বাধ্য হয়ে কি করতে হয়? ওইখান থেকে জনগণকে নিয়ে ফিরে আসতে হয়। তো আচ্ছা। এভাবে করে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে হুম, হুম, আমাদের আন্দোলনগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। আপনি দেখেন যে আমরা কি যমুনার সামনে কি গেলাম, গিয়ে বসে পড়ছি এমন ঘটনা? আমরা ১ সপ্তাহ আমরা চেষ্টা করেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবার। তার যারা অ্যাপয়েন্টমেন্ট যাদের মাধ্যমে পৌঁছানো হয়, হুম, হুম, নেয়া হয়, জি। তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা আমাদেরকে কোনো রিপ্লাই করে নাই। তার কাছে যারা থাকে তাদের সাথে যোগাযোগ করেছি। তারা জানাচ্ছি বলে আর কিছু জানায় নাই। এরপরে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি মধুর ক্যান্টিনে। হুম, সেখানে আমরা বলেছি যে ডক্টর কার কাছে গেলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অ্যাপয়েন্টমেন্ট পাবো আমরা জানতে চাই। কোনো ধরনের প্রতিউত্তর আসে নাই। ২ দিন অপেক্ষা করেছি। হুম, এরপরে গিয়ে আমরা যমুনার সামনে বসেছি। তাও কতজন? ১৫ থেকে ২০ জন। প্রথমে আমরা গিয়ে বসেছি ৩ জন। আচ্ছা। এবং এরপরে ১৫ থেকে ২০ জন সংখ্যাটা। এবং সবাই হচ্ছে আমাদের খুবই কোর মেম্বার, যাতে ওইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হইতে পারে। কারণ ওটা তো গুরুত্বপূর্ণ একটা এরিয়া। হ্যাঁ, তো আর অন্যান্য যারা পরবর্তী সময়ে আমাদের দেখাদেখি আসছে, আমরা তাদেরকে বলছি যে আপনারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ওই সাইডটাতে বসেন। আচ্ছা। যমুনার সামনে ১৪৪ ধারা জারি, ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু না। হুম, এই যে বলা হয় যে ১৪৪ ধারার কথা হুম, 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 যে ভঙ্গ করছি, হামলাটা হইছে কোথায়? হামলাটা হইছে ইন্টারকন্টিনেন্টালের সামনে। হামলাটা হইছে শাহবাগে। হ্যাঁ, শাহবাগে ইন্টারকন্টিনেন্টালে কবে তুমি ১৪৪ ধারা জারি করছো? আর এটা কি মামাবাড়ির মুল্লুক যে তুমি চাইলে আর হচ্ছে 144 এই জারি করে দিলাম। 144 জারি করে দিলা? আমি আমার ভাই হারাইছি। শহীদ ওসমান হাদির স্ত্রী তার স্বামী হারাইছে, তার সন্তান, তার বাবা হারাইছে। তোমার ১৪৪ ধারা কেন? তুমি যদি ২৮৮ ধারাও এখানে দাও, এগুলো তো আমার দেখবার বিষয় না। আমার তো বিচার দরকার। অবশ্যই। আমার তো এই হত্যার বিচার দরকার। হুম, হুম, হুম,
আর একটা গ্রুপ কী করে, যখনই আমরা আন্দোলনে যাই তখন বলে নির্বাচন বানচাল করবার একটা প্রচেষ্টা করি আমরা। আরে ভাই, শহীদ ওসমান হাদি তো এই নির্বাচনের প্রার্থী ছিল, তাকে মাইরা ফেলা হয়েছে, তোমরা তার জায়গা থেকে প্রতিবাদ করছো যে শহীদ ওসমান হাদি যেহেতু এই নির্বাচনের প্রার্থী ছিলেন একটা গুরুত্বপূর্ণ আসনের, সুতরাং আমরা যারা ইলেকশনে প্রার্থিতা ঘোষণা করেছি, এই হত্যা সুষ্ঠু তদন্ত না হইলে আমি মনে করছি না যে এই নির্বাচন সুষ্ঠু হবে, আমাকেও তো মাইরা ফেলতে পারে, আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? একজনে বলছে, মানে কোনো এমপির জায়গা থেকে সেই কথাটা বলছে? বলে নাই। তাইলে এই যে বারংবার আমাদেরকে নির্বাচন বানচাল করার আন্দোলন নামলেই বলে যে নির্বাচন বানচাল করা, তাহলে সেইটার প্রত্যুত্তরে আমিও তো বলতে পারি যে শহীদ ওসমান হাদিরে তোমার কাছে মনে হয়েছে যে শহীদ ওসমান হাদি তোমার বিপরীতে যেতে পারে, বাংলাদেশে 299 জন এমপির যে ঘুম হারাম করে দেওয়ার কথা বলছে, সেইটাকে তুমি ভয় পাইয়াও তো তাকে হত্যা করতে পারো না? তুমি যদি মনে করো যে আমি আন্দোলন করলেই আমি নির্বাচন বানচাল করি, তাহলে তো আমিও তোমার এই প্রশ্ন করতে পারি যে তুমি তাইলে এই যে শহীদ ওসমান হাদির হত্যা করা হয়েছে এর পিছনে তোমার হাত থাকতে পারে, যে শহীদ ওসমান হাদি এই বলছে যে সংসদে দাঁড়ায় 299 জন এমপি কি করে আমি এটা দাঁড়াই বলে দেবো, এটা তুমি মনে করছো যে আমি তো ক্ষমতায় যাইতেছি, তখন যদি কই দেয় আমি তো বিপদে পড়বো, এই জন্য আগেই সরাই ফেলি পথের কাটা, এটা তো হইতে পারে না? পারে। তো এই জন্য আমাদের কাছে যেটা মনে হয়, এটা জাস্ট আপনাকে একটা ঘটনা বললাম, শহীদ ওসমান হাদির লাশ যেদিন বাংলাদেশে এসে পৌঁছাইল, আপনার এয়ারপোর্ট থেকে নিয়ে আসার কথা শাহবাগে, হঠাৎ করে দেখি যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছি, আমি জানি না, কেউ জানি না আমরা। আপনারা তখন ছিলেন না? আমরা তখন গাড়ির ভিতরেই ছিলাম, কিন্তু আপনারা জানতেন না যে আপনাদেরকে ক্যান্টনমেন্টে? এক্স্যাক্টলি। আমরা তো সকল জনগণকে রাস্তার দুই পাশে দাঁড়াই থাকতে বললাম শহীদ ওসমান হাদি এখান থেকে যাবে, মানুষজন মনে করলো যে আমরা তাদের সাথে প্রতারণা করছি, অথচ আমরা নিজেরাই জানি না যে এই গাড়িটা কোন দিক দিয়ে যাবে। আচ্ছা, শহীদ ওসমান হাদির লাশ যদি শাহবাগে নিয়ে যায় তাহলে নাকি তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হবে আর কি। ভাই, লাশের আবার কি নিরাপত্তা দিবেন? মানে শহীদ ওসমান হাদিকে যখন নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল, এমন না যে শহীদ ওসমান হাদি আর কি আজকে হত্যার হুমকি পেয়েছে এবং আজকেই তাকে হত্যা করে ফেলছে, সে জিডি পর্যন্ত করছে, শাহবাগ থানা থেকে জিডি অস্বীকার করা হয়েছে যে জিডি করে নাই। পরবর্তী সময় সেই জিডির একটা কপি আমাদের কাছে ছিল, সেইটা নিয়ে যখন দেখেছি তখন স্বীকার করছে যে হ্যাঁ জিডি করছে, তার এক পর্যন্ত সে অস্বীকার করছে। তো এরকম প্রত্যেকটা পদে পদে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, এবং মানে এমন একটা জিনিস হয়েছে, আমি বাইরে আন্দোলন করতে গেলে একটা গ্রুপে নিয়ে এসে সেন্টার দখল করবার মতো পায়তারা পর্যন্ত তারা করছে। সেন্টার বলতে কালচারাল সেন্টারটাকে, আচ্ছা, এমন যেমন হচ্ছে ইনকিলাব কালচারাল সেন্টারের তো রেজিস্ট্রেশন আছে একটা, শহীদ ওসমান হাদি শাহাদাতের পরপরই যেন আরেকটা রেজিস্ট্রেশন কারা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিয়েছে, আমরা এখন পর্যন্ত জানি না যে সেই এই নামই কারা নিয়েছে। তো এই রকমের করে তারা প্রত্যেকটা জায়গা থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে। মানে ব্যক্তি হাদি আসলে টার্গেট ছিল না, ব্যক্তি হাদি টার্গেট না, প্রতিষ্ঠান টার্গেট। ব্যক্তি হাদি নিজেই তো একটা প্রতিষ্ঠান। মানে ইনসাফের কথা আমরা সবাই জানি না, হাদি যে বক্তব্যগুলো দিত বা যে সমাজটা আসলে সে গড়তে চাইতো, সেই জায়গাটার বিরোধী পক্ষই মূলত হাদিকে হত্যা করেছে বা এই যে কালচারাল সেন্টারকে আজকে ধ্বংস করতে চায়। দেখেন, শহীদ ওসমান হাদি তো পুরো এস্টাবলিশমেন্টের বিপক্ষে একা দাঁড়িয়েছিল। বাংলাদেশে মানে বাংলাদেশে চাঁদাবাজি চলবে, সমঝোতার ভিত্তিতে আরো অনেক কিছু চলবে, এগুলোই তো বাংলাদেশ এস্টাবলিশমেন্ট। মানে এই নষ্ট এস্টাবলিশমেন্ট বিপরীতে যদি একজন শিরদার উঁচু করে বাঁচতে চাইতো, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি। তিনি কোনোদিন কারোর সাথে কোনো আপোষের রাজনীতি করেন না, এমনকি শহীদ ওসমান হাদিরে বিগত 1.5 বছরে কেউ সচিবালয়ের আশেপাশেও দেখে নাই। মানে উপদেষ্টারা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, বলছে আমার অন্য কাজ আছে, আমার উপদেষ্টার সাথে দেখা করার সময় নেই। মানে এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আমার আছে, তার সাথে চা খাবো, দুটো কথা বলবো, এই সময় আমি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারবো। শহীদ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতির যে ধারা সেটাকে পরিবর্তন করতে চাইছে। তিনি বাংলাদেশের সকল মানুষের জন্য একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইছে। তিনি সবসময় একটা কথা বলতেন যে একজন রিক্সাওয়ালাও চাইলে এলিট হইতে পারে, মূলত মানুষ এলিট হয় তার চিন্তায়, তার মনস্তত্ত্বে, আর যারা বাহ্যিক অবয়বে এলিট হইতে চায় তারা মূলত দিন শেষে সাপটি হয়। এটা শহীদ ওসমান হাদি সবসময় বলতো। তো আমাদের জায়গাটা খুবই স্পষ্ট, আমরা কোনোভাবেই ভারত বিরোধী নই, আধিপত্যবাদ বিরোধী। আমরা সকল আধিপত্যবাদের বিরুদ্ধে। আজকে যেভাবে আমাদেরকে ভারতের বিরোধিতা করতে হয়, আগামীকালকে যদি কোনো কারণে মার্কিনীদের বিরোধিতা আমাদের করতে অবশ্যই করব। আমাদের সকল আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান খুব স্পষ্ট, এইখানে কোনো ধরনের ছলচাতুরি নাই। মানে আগামীকাল যদি দেখি যে কোনোভাবে আপনার ওয়াশিংটন বাংলাদেশের ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ করার চেষ্টা করতেছে, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আমাদের অবস্থান পরিষ্কার করবো এবং তার বিরুদ্ধে তীব্র আমরা আন্দোলন গড়ে তুলব। আমাদের যেই ব্যাপারটা সেটা হচ্ছে, যেহেতু 3 দিক থেকে বাংলাদেশে পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে ভারত, স্বাভাবিকভাবেই তিনি সব থেকে প্রাসঙ্গিক থাকবেন, এটাই স্বাভাবিক। তো আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে এই নদীগুলোতে বাদ দেওয়ার কারণে বিগত বছরগুলোতে বাংলাদেশ কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবে, এইটার আমরা জবাব চাইব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে। আমাদের বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা, বাংলাদেশের শাসন ব্যবস্থা, এই সকল কিছু কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এইগুলো আমরা কোনো ওই জাস্ট একটা বক্তব্যের মধ্যে না, একদম রিসার্চের মধ্যে আমরা নিয়ে এসে এগুলো জনগণের সামনে প্রকাশ করব। এগুলো ইনকিলাব মঞ্চের কাজ, কালচারাল সেন্টারের কাজ। আচ্ছা।
কালচারাল সেন্টারের কাজ যেটা সেটা হচ্ছে আমরা ইনকিলাব মঞ্চের জায়গা থেকে যে দায়িত্বটা পালন করি আমাদের দুটো আলাদা ভাগ আছে এবং দুইটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। হুম। ইনকিলাব মঞ্চ যেটা সেটা হচ্ছে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশের জন্য লড়াই করা, এটা হচ্ছে ইনকিলাব মঞ্চের লড়াইটা কাজ। কিভাবে? একটা রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে? না, এই লড়াই মূলত আমরা একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে ইনকিলাব মঞ্চটাকে রান করাইতে চাই এবং শহীদ ওসমান হাদি এমনটাই চাইতেন। মানে এখনো- হচ্ছে এখনো- বাংলাদেশ এখনো সেম আচ্ছা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে হুম। বাংলাদেশপন্থী করে রাখাটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা। এর জন্য তাকে ধৈরা মাইরা যেমনে করেই হোক তাহলে বাংলাদেশপন্থী করে রাখতে হবে। এই যেমন আজকে বিএনপি ক্ষমতায় গেছে, হুম। মানে আল্লাহ না করুক বিএনপি যদি কোনোভাবে, মানে বিএনপির পক্ষে আসলে লিগ হওয়া সম্ভব না, কিন্তু এরপরেও যদি ওই সিলসিলা সে অনুসরণ করে তাহলে আসলে সে কতদিন ক্ষমতায় থাকতে পারবে, এটাও একটা প্রশ্ন। কিন্তু সেই সাথে এটাও প্রশ্ন যে বাংলাদেশের স্বার্থেই যেভাবে বিএনপির আমরা সমালোচনাও করব, আর বাংলাদেশের স্বার্থেই তারে আমার এক হাত দিয়ে ধৈর্য রাখতে হবে যাতে সে কোনোভাবে ভারতের হাত ধরে না ফেলায়। তার মানে ভারতের এখনো সাথে- বিএনপি ভারতের হাত ধরে নেই? ভারতের সাথে আমাদের সম্পর্কটা হবে হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আরেকটা প্রতিবেশী রাষ্ট্রের যে সম্পর্ক হয় সেটা। হুম। এখানে কোনো বন্ধু, কোনো স্বামী স্ত্রী এই ধরনের কোনো সম্পর্ক হবে না। সম্পর্ক হবে খুবই ফর্মাল, মানে ইনফর্মাল কোনো আলাপ হবে না। এবং আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারেক রহমান যখন হচ্ছে সাংবাদিকদের প্রেস মিটটা যেদিন করলেন, হুম। সেদিন বললেন যে তাকে পররাষ্ট্রনীতির ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলছে যে আগে আমার পররাষ্ট্রনীতির বাংলাদেশ প্রাধান্য থাকবে, এরপরে হচ্ছে আমি অন্য পরিকল্পনা করব। মানে আমার যে কোনো চুক্তি বা যে কোনো সমঝোতায় আমার প্রাধান্য থাকবে বাংলাদেশ। আমাদের জায়গাটাও এইখানেই। যে আচ্ছা। বিগত 17 বছর ধরে মানে আমি শুধু দিয়েই গেছি, আর আমি শুধু বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন, এগুলোই গুম, পাইছি খুন, শুধু। হত্যা এগুলোই শুধু আমি পাইছি। সেন্টারের কাজটা কি তাহলে? আর সেন্টারের কাজ যেটা সেটা হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন। মানে চিন্তায়, মননে, মগজে যতদিন পর্যন্ত পরিবর্তন না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াইটা ফ্রুটফুল হবে না। আপনি দেখেন যে এই যে 1400 মানুষ জুলাইয়ে হুম। শহীদ হইলেন, হ্যাঁ। মানে এতগুলো মানুষ 1.5 বছর পার হইতে না হইতেই মানে এই মানুষগুলো কেমন যেন বিলীন হয়ে যাচ্ছে। এইটা তো আমাদের চিন্তার যে পরিবর্তন না ঘটার কারণেই কিন্তু এই ব্যাপারটা ঘটছে। দেখেন আপনার জুলাই কি শুধুমাত্র ক্ষমতার পালাবদল? না। মানে এই যে ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টার, আমরা কি নতুন কিছু করতে চাই নাকি আমরা জুলাইকেই বাঁচাইতে চাই? আমরা তো ডেফিনেটলি জুলাইকেই বাঁচাইতে চাই। হুম। শহীদ ওসমান হাদিকে অনেকেই বলতো জুলাই বিক্রেতা আর কি। তো শহীদ ওসমান হাদি এটা নিয়ে খুবই প্রাউড ফিল করতেন। তিনি বলতেন যে আমি জুলাই বেচি। আমার মতো করে তোমরা যদি সততা বেচতে পারো, আমার মতো করে তোমরা যদি ইনসাফের এই লড়াইটা চালু রাখতে পারো, আমার মতো করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তুমি যদি তোমার শিরধার উঁচু করে দাঁড়াই থাকতে পারো, শত্রুর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে পারো, তাহলে তুমি জুলাই বেচো। তোমার এই জুলাই ব্যস্ত হবে। কিন্তু তোমার বেচার ধরন তো ভিন্ন। তোমার বেচার ধরন হচ্ছে তুমি তোমার দলের যেই নেতা এক দোকানে গিয়ে বলো অমুক নেতার পক্ষ থেকে আসছি টাকা দেন। তোমার নেতারা তো তুমি এইভাবে বেচো, হুম। তোমার দলে তো তুমি এইভাবে বেচো। আমাদের বেচার ধরনটা ভিন্ন। আমরা অবশ্যই জুলাই বেচি এবং আমাদেরকে হাদি ব্যবসায়ীও বলা হয়। আমরা হাদিও ব্যবসা করি। আচ্ছা। যেমন হাদিফের যে আদর্শ, হুম। এই আদর্শ যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে না পারি তাহলে তো আমাদের এই ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার এইগুলো তো আসলে বিল্ডিং শুধুমাত্র, মানে একটা অবকাঠামের বাইরে তার কিছু না। হুম। তো সেই জায়গা থেকে তার যে চিন্তা, তার যে চেতনা, তার যে আদর্শ, তার যে যোগ্যতা, তার যে সততা, এই জিনিসগুলোকে আমরা ধারণ করবার চেষ্টা করি।